হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি আর তোমাদের এই মুহূর্তে একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছি। তবে এই জায়গায় যেতে হলে বনগাঁ স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটারের মধ্যে যে যেখান থেকেই আসো না কেন টালিখোলা মোড় হয়েই এই স্থানে আসতে হবে। তো কথা বলতে বলতে প্রায় কিন্তু চলেই এসেছি, বুঝতেই পারছো কোথায় নিয়ে যাচ্ছি। আজকের ব্লগটি একটু অন্যরকম হবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে সাপোর্ট করো। তো কথা বলতে বলতে কিন্তু আমি চলেই এসেছি। হ্যাঁ, বুঝতেই পারছো, কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির রেখা বসতবাড়িতে কিন্তু তোমাদের নিয়ে এসেছি। এই দেখো, প্রথমেই সুন্দর করে একটা ব্যানার টানানো আছে আর গেটের মুখেও কিন্তু ওনার ছবি, সাহিত্যিকের ছবি তথা কিছু লেখা এগুলো কিন্তু রয়েছে। তো আমি কথা বলতে বলতে কিন্তু নিয়ে যাচ্ছি। আর বসতবাড়িটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে, অনেক পুরনো গাছ আছে, খুবই ভালো লাগছে দেখতে। এই দেখো, আমি চলে এসেছি, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। একটা বিশেষ দিনে কিন্তু এই ঘরটা খোলা হয়, সম্ভবত সেটা জন্মবার্ষিকীতে। তো আজকে আমি একটা অন্য দিনে এসেছি যার জন্য বন্ধ। আর ভিতরে অনেক কিছু রয়েছে, ওনার ব্যবহৃত জিনিসগুলো রয়েছে, ওনার অনেক স্মৃতি রয়েছে। তবে এই মুহূর্তে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি এই রেলিংয়ের ভেতর দিয়ে, এটা হলো রমা দেবী, মানে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর স্ট্যাচুটা রয়েছে। তো এখানে একটু পড়ে নিতে পারো সবাই। খুব আস্তে আস্তে করে আমি দেখাচ্ছি। এই দেখো, মূর্তি করা রয়েছে আর এটা কিন্তু ডান দিকে রয়েছে। আর বাঁ দিকে রয়েছে অমর সাহিত্য শিল্পী তথা কালজয়ী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচু, যিনি কিনা 1921 খ্রিস্টাব্দে 1328 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার উপেক্ষিতা নামক গল্পের মধ্যে দিয়ে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। তারপরে আর কখনো কলমটি তার স্টপ হয়নি, অনবরত লিখেই চলেছিল। আর 1925 সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেছিলেন আর 1928 সালে সেটা শেষ হয়েছিল। এছাড়াও তিনি প্রায় 20টি গল্পগ্রন্থ, কিশোর পাঠ, উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং দিনলিপি নানান গল্প রচনা করেছিলেন। আজও আমাদের মনের মধ্যে সেই অপু দুর্গা যেন ছোট্টবেলাটা খেলা করে বেড়ায়। এছাড়াও দেখতে পাচ্ছ বিভূতিভূষণের অল্প বয়সের যে ছবিটা আর যে লেখাগুলো সবাই কিন্তু পড়ে নাও, আমি বললে তো হয়েই যায়। আর পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ লাল রঙের টালিওয়ালা ঘরের মতো, এই ঘরটি কিন্তু ঘাটশিলায় অবস্থিত। তিনি কিন্তু ঘাটশিলায়ও বাড়ি করেছিলেন। সাহিত্যিকের কর্মজীবনটা কিন্তু বেশিরভাগ সময়েই ব্যারাকপুরেই কেটেছে। কর্মসূত্রে তিনি যেখানে কাজ করতেন সেটা কিন্তু গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে ছিলেন। সেখানেই তার কর্মজীবনটা কেটেছে। আর এই বসতবাড়িতে দীর্ঘ সময় কেটেছে, এখানে তিনি সাহিত্য চর্চা করেছে, অনেক কিছু লিখেছে। আমাদের ইছামতি নদী সম্পর্কে অনেক কিছু লিখেছে। আমি ইছামতি নদীর ঘাটে তোমাদের নিয়ে যাব, যে ঘাটে তিনি রোজ তেল মেখে কিন্তু স্নান করতে যেত। সেই ঘাটেও গোপালনগর 2 পঞ্চায়েতের মাধ্যমে ঘাটটাকে সাজানো হয়েছে। ওখানে একটা বিল্ডিং করে দেওয়া হয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচু বানিয়ে দেওয়া হয়েছে, সাজানো গোছানো কিন্তু হয়েছে। তো তোমরা কিন্তু এসে একবার এখানে ভিজিট করতে পারো, সাহিত্য সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই যখন ঘরটা খোলা থাকে তখন আসবে কিন্তু, তাহলে ভেতরের জিনিসপত্রগুলো দেখতে পারবে, যে জিনিসপত্রগুলো তিনি ব্যবহার করতেন। অনেক স্মৃতি, অনেক সাহিত্য নিয়ে অনেক কালচার, অনেক প্রাইজ, অনেক ফটো এইগুলো কিন্তু আছে। তখন এসে তোমরা কিন্তু দেখে যেও। তো তোমাদের আমি এইগুলো দেখাতে দেখাতে কিন্তু তারপরে আমি নিয়ে যাব সেই ইছামতি নদীর পাড়ে যে ঘাট, সেই ঘাটে কিন্তু নিয়ে যাব। তো সঙ্গে কিন্তু থাকো, স্কিপ করো না, একটু স্কিপ করো না। আশা করি সাহিত্য যারা ভালোবাসো, যারা বাংলা সাহিত্য ভালোবাসো, সবার কিন্তু ভালো লাগবে। অমর সব লেখা আমাদের মধ্যে তিনি দিয়ে গেছেন, সেগুলো পড়লে কিন্তু আমরা বুঝতেই পারি কতটা মাধুর্য ছিল তার হাতের কলমের মধ্যে দিয়ে, যেন জাদু ছিল। যা লিখতেন তাই ভাল লাগতো, সে বাচ্চাদের হোক কিংবা বড়দের, সমস্ত কিছু ভ্রমণ কাহিনীগুলোও কিন্তু অসাধারণভাবে বর্ণনা করে গেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো দেখতে পাচ্ছ এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। তবে জায়গাটা না, আমি আবারও বলছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আর মেন গেটটা দেখতেই পাচ্ছ।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু নিয়ে যাব সেই ঘাটে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ঘাটে নিত্য স্নান করত, সেই ইছামতির তীরেও নিয়ে যাব তোমাদেরকে। আর পথে যেতে যেতে কিন্তু অপু দুর্গা শিশু শিক্ষা নিকেতন স্কুলটি বাঁধবে। সেই স্কুলটি কিন্তু অপু দুর্গা যে নামটা, সেটা কিন্তু পথের পাঁচালীর সেই অপু দুর্গার চরিত্র যেন সেখানে খেলা করছে। সেই চরিত্রর নাম অনুযায়ী স্কুলটিকে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটাও কিন্তু দেখাবো। আর যাওয়ার সময় আবার তোমাদেরকে আমি পুরো জায়গাটা ঘুরে দেখালাম। বড় বড় গাছগুলো দেখলে মনে হয় যেন বিভূতিভূষণের স্মৃতি আগলে কিন্তু এরাও রয়েছে। খুবই ভাল লাগছে। যেমনই তার লেখনীতে ছিল যে এই গাছপালা দিয়ে যাতায়াত, গাছের নিচে দিয়ে বাঁশবাগান, তেঁতুল বাগান, অপু দুর্গা খেলে চড়ে বেড়াচ্ছে, ঠিক সেরকমই। তো আমি আবার বেরিয়ে পড়েছি। আর এখান থেকে যেতে যেতে যাওয়ার মুখে কিন্তু আমার ডান হাতে পড়বে স্কুলটি। এই যে দেখে নাও স্কুলটি, অপু দুর্গাকে এখানে এঁকে দেখানো হয়েছে। আর ওরা যে প্রায়ই ট্রেন দেখতে যেত, সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। এটা কিন্তু এই সময়ে কিন্তু অপু দুর্গার চিত্রটিকে স্কুলে মানে ক্লাস 4-5-এ কিন্তু প্রজেক্ট হিসাবে আঁকতে দেওয়া হয়, বাংলা যে সাবজেক্টটিতে রয়েছে। তাহলে বুঝতেই পারছো আমাদের সাহিত্যিক সম্বন্ধে কতটা জ্ঞান থাকা দরকার, কতটা জানা দরকার। আর এত বড় একজন সাহিত্যিক ছিলেন, কালজয়ী, যার নাম না করলেই নয় বাংলা সাহিত্যে। তাকে না চিনলে ঠিক ব্যাপারটা যেন কেমন হয়ে যায়, তাই না? কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি বিভূতিভূষণ স্মৃতির রেখা ঘাটে। এখানে ঘাটটিতে তেনার একটা বড় করে মূর্তি করা রয়েছে। আর এবারে আমি দেখতে পাচ্ছি যে এই ভেতরটা না প্রচুর ফুল গাছ থাকে, এত সুন্দর করে সাজানো থাকে ফুলে ফুলে। কিন্তু এবার দেখছি পুরো ন্যাড়া হয়ে আছে জায়গাটা। কারণ জানি না, বলতে পারবো না ঠিক। এরকম ন্যাড়া কখনো দেখিনি আমি। যতবার এসে দেখেছি ফুলে ফুলে সমৃদ্ধ হয়েছিল, ফুলে ফুলে সেজে উঠেছিল। কিন্তু এবারে দেখছি একদম কোনো গাছপালা নেই, রুগ্ন শুকনো লাগছে। শীতের মরশুমেও যে গাছপালা ফুল নেই, ভাবতে ঠিক কেমন। কথা বলতে বলতে তোমাদের নিয়ে এলাম ঝুলন্ত ব্রিজটির ওপর। আর ব্রিজতে কিন্তু আমি হেঁটে হেঁটে চলেছি। আর চারিপাশের অসাধারণ বৈচিত্র্য, সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আর এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু ভারী যানবাহন একদমই বন্ধ, শুধুমাত্র পায়ে হাঁটা পথচারীদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এখানে টোটো, অটো, ভ্যান, ভারী মালপত্র এই ব্রিজের ওপর দিয়ে একদমই নেওয়া যাবে না। যদিও ওটা বলা হয়েছে, তবে আমি এর ওপর দিয়ে টোটো কিংবা ভ্যান যেতে দেখেছি। যাই হোক, এই দেখো অপরূপ দৃশ্য। আর ইছামতিটাও যেন এত সুন্দর লাগছে, একটা কচুরিপানা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে নৌকা চড়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু তোমরা চাইলে নৌকা চাপতে পারো, নৌকার উপরে পিকনিক করতে পারো, সেই ব্যবস্থাও আছে। তো যারা অমর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির রেখা বাড়িটিতে ঘুরে যাবে, অবশ্যই কিন্তু একবার স্মৃতির রেখা ঘাটটাও ঘুরে যেও। আর সঙ্গে থাকলেও কিন্তু এই ঝুলন্ত ব্রিজটাতে উঠলে কিন্তু দারুণ একটা ফিল হবে। একটু জোরে জোরে হাঁটাচলা করলে ব্রিজটা দুলতে থাকে। ঝুলন্ত ব্রিজ যেমনি হয় ঠিক তেমনই, খুব ভাল লাগবে। আর নৌকাতে ঘোরার ব্যবস্থা রয়েছে, চাইলে নৌকাতেও ঘুরতে পারবে, ইছামতির জল ছুঁতে পারবে, ইছামতির ওপর দিয়ে নৌকাতে করে ঘুরতে পারবে, খুবই ভালো লাগবে। তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি। দারুণ চিত্র, খুবই ভালো লাগছে। অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি এইগুলো তোলাতুলি করছে। আমরাও একটু দাঁড়িয়েছিলাম ব্রিজের ওপরে। আর যেহেতু শীত মানে ঠান্ডা, তাই জন্য খটখটে রোদ্রের মধ্যে কিন্তু ভালোই লাগছিল। আর তোমাদের বারবার করে আমি নদীটা দেখাচ্ছি, খুবই ভাল লাগছে। অন্য অন্য সময় কিন্তু প্রচুর কচুরিপানাতে ভরা থাকে, কচুরিপানা নেই, একদম পরিষ্কার রয়েছে। আর নৌকাতে ঘুরতে পারলে খুবই ভাল লাগবে। আর এই যে আর একটু কাছ থেকে তোমাদেরকে দেখালাম, পাশে যে ঘরটা রয়েছে, ঘরটা
ভাড়া পাওয়া যায়। আর স্ট্যাচু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসে আছে, দেখতেই পাচ্ছ অপরূপ দৃশ্য। আর নৌকা তো রয়েছে। পুরোটাই আমি তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো।